একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গকে বলা হতো ভারতের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী। একটা সময় যখন কলকাতা মানেই ছিল স্বপ্নের শহর, শিল্প সাহিত্য চিন্তা আন্দোলনের কেন্দ্র। কিন্তু আজ আমাদের প্রশ্ন করতে হয়, কোথায় গেল সেই গৌরব? কিভাবে হারিয়ে গেল এক রাজ্যের আত্মা? একটু গভীরভাবে দেখলে আপনি বুঝতে পারবেন বাংলা প্রত্যেক বছরে জ্বলছে। এবং সবথেকে দুঃখের বিষয়, এ সম্পর্কে বাংলার নিজের মানুষই সচেতন নেই। হয়তো আমরা ব্রিটিশ আমলেই ভালো ছিলাম, কারণ স্বাধীনতার পরে বাংলা শুধু ধ্বংসের দিকে গিয়েছে। যদি আমরা সেই গোল্ডেন এরা থেকেই শুরু করি, অর্থাৎ স্বাধীনতার পরে 1947 থেকে 1977 সাল, এই 3 দশক পশ্চিমবঙ্গ ছিল দেশের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস। ভাবতে পারেন সেই সময় পশ্চিমবঙ্গ একাই দেশের 40% বাণিজ্য হ্যান্ডেল করত। হুগলি নদীর পাড় ধরে গড়ে উঠেছিল এক বিশাল শিল্প বলয়। জুট শিল্প তখন পৃথিবীর 85% জুট উৎপাদন করত, আর 3 লক্ষেরও বেশি মানুষ সেই সেক্টরে জব করত। আর শুধু অর্থনীতিতেই নয়, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা সব দিকেই বঙ্গ ছিল এক লিডার। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, তারা শুধু বাংলারই নয়, গোটা ভারতের সাংস্কৃতিক চেহারা বদলে দিয়েছিল। I like simple themes, simple emotional situations, and I think simple things are more universal than complex ones. কিন্তু ধীরে ধীরে এক অদৃশ্য ফাটল ধরতে শুরু করলো। স্বাধীনতার পরে সবথেকে বেশি ক্ষমতা এবং সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়তে থাকে এবং গুজরাট, মহারাষ্ট্রের মতো দেশগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু করে। ফলে বাংলার শেয়ার কমতে থাকে। 1961 সালে যেখানে আমাদের সংগঠিত সেক্টরে এমপ্লয়মেন্ট ছিল 14.3%, সেটা 1971 সালে নেমে আসে 9.8%। এরপর এলো এক নতুন যুগ, অর্থাৎ 1977 সাল, বাম ফ্রন্টের উত্থান। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। কিন্তু যেই ফ্রন্টই আসুক না কেন, যেই রাজনৈতিক দলই আসুক না কেন, বাংলার নেতাদের সব থেকে বড় ভুল ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া, যার ফলে বাংলার হাতের নাগাল থেকে অনেক অপরচুনিটি হাতছাড়া হয়ে গেছে। যেমন আজ আমরা প্রত্যেকেই বেঙ্গালুরুকে আইটি হাব বলে জানি। হায়দ্রাবাদ, পুনে, বোম্বাই টেকনোলজিক্যালি ডেভেলপ হলেও বেঙ্গালুরুকেই আমরা সিলিকন ভ্যালি বলে থাকি, কারণ বেঙ্গালুরুই সবার প্রথমে সেই কম্পিউটার রেভলিউশনকে একসেপ্ট করে তার সঠিক ব্যবহার করেছে। কিন্তু এই সুযোগটা কলকাতার কাছে সবার প্রথমে ছিল, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেটাকে ইগনোর করেন। তিনি বিশ্বাস করতেন যে কম্পিউটার নাকি সমস্ত জবকে খেয়ে নিবে, কিন্তু আজ তার রেজাল্ট আমাদের সামনে। আজ ভারতের বড় বড় কোম্পানিগুলো বেঙ্গালুরুতেই অবস্থিত, আর কম্পিউটার হাতে গোনা কয়েকটা জবকে খেয়ে নিলেও লক্ষ লক্ষ মানুষকে কিন্তু জবও দিয়েছে। উইকিপিডিয়া অনুযায়ী 2023 সালে 5.4 মিলিয়ন অর্থাৎ 54 লাখ এমপ্লয় আইটি বিপিএম সেক্টরে কাজ করছে। আর সবথেকে হাস্যকর বিষয় হলো, বেঙ্গালুরুতে কাজ করা এমপ্লয়দের মধ্যে 30% এমপ্লয় বাঙালি। তারা বাধ্য হয়ে সেখানে কাজ করতে যায়, কারণ বাংলায় তো তেমন জব নেই। জব থাকলেও তার স্টার্টিং স্যালারি 10 থেকে 15,000, কিন্তু বেঙ্গালুরুতে স্টার্টিং স্যালারি 45 থেকে 50,000। কেন সেখানে তারা যাবে না? বাংলায় তো অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এসেছিল, কিন্তু সেই সময়ের মুখ্যমন্ত্রী সেটাকে ইগনোর করে। তাই বড় বড় কোম্পানিও নেই, বড় বড় টাকার জবও নেই, শিল্পই নেই, তো চাকরি আসবে কোত্থেকে? এদের যদি বেকারদের জন্য একটু মায়া মমতা থাকতো, তাহলে আর এই ছোটো বড় কোম্পানিগুলোকে বাংলা ছাড়া করতো? চারদিকে শুধু তালা আর হতাশা। এটা পরিবর্তন নয়, পতন। আর এতে শুধু সরকারের দোষ নেই, এখানে সাধারণ জনগণেরও দোষ আছে। বাংলার মানুষজনরা কাজ করার থেকে বেশি প্রোটেস্ট করতো, যার ফলে বিজনেসম্যানরা এখানে আসতোই না। যদি তাদের দাবির একটু 19-20 হয়, তাহলেই তারা কোম্পানির বিরুদ্ধে নেমে আসে, সেটা হোক ম্যানেজার বা কোম্পানির ওনার। যেমন আদিত্য বিড়লা স্যারকে তারা রাস্তার মাঝখানে দাঁড় করায় এবং গাড়ি থেকে টেনে বের করে, তার জামা কাপড় ছিঁড়ে তাকে অসম্মান করে এবং আন্ডার প্যান্ট পরেই তাকে বাড়ি যেতে বলে হেঁটে হেঁটে। তার পরের দিনই তিনি ফ্লাইটে করে পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই চলে যান এবং তার সমস্ত অফিস এবং সম্পত্তি পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই ট্রান্সফার করেন। সেই দিনই তার পশ্চিমবঙ্গের লাস্ট দিন ছিল।
এইভাবে বিজনেসম্যানদের পশ্চিমবঙ্গ অসম্মান করেছে। এইভাবে একে একে অনেক কোম্পানি আসে বিজনেস করার জন্য, কারণ কলকাতাতে সব জায়গা থেকেই সব দিক থেকেই সুবিধা ছিল বিজনেস করার, তাই তো বিজনেসম্যানরা এসেছিল। কিন্তু এইভাবে অনেক কোম্পানিকে তারা তাড়িয়ে দিয়েছে। যেই বাংলা একসময় বিজনেস ক্যাপিটাল ছিল, সেটা আস্তে আস্তে এক অসুস্থ রাজ্যে পরিণত হতে থাকে। কিন্তু সেই সময়ও বাংলা আরও একটা সুযোগ পায়। রতন টাটা তার টাটা ন্যানোকে কলকাতায় চালু করতে চেয়েছিলেন। তার জন্য তিনি হুগলির সিঙ্গুরে 1000 একর জমিও কিনেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, এবং জমি নেওয়ার ফলে তাদেরকে প্রতিশ্রুতিও দেওয়া হয় যে আপনাদের জব দেওয়া হবে। কিন্তু এর মাঝে ঢুকে পড়েন আমাদের মমতা দিদি। সেই সময় তিনি অপোজিশনে ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তারা কম টাকা দিয়ে রতন টাটার কাছে জমি বিক্রি করেছে। যথারীতি তিনি প্রোটেস্ট শুরু করে দেন, না খেয়ে অনশন শুরু করে দেন রতন টাটাকে সে পশ্চিমবঙ্গ থেকে ভাগানোর জন্য। রতন টাটা তখন কেনা জমি ছেড়ে বাংলা থেকে ভাগতে বাধ্য হন। আর আজ সেই টাটা গ্রুপ গুজরাটে ইন্ডিয়ার পাওয়ার হাউস। এছাড়াও 2007 সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ইন্দোনেশিয়ার এক সালিম গ্রুপ 10,000 একরের স্পেশাল ইকোনমিক জোন বানানোর চেষ্টা করে, কিন্তু এখানেও মমতা দিদি এসে এর বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করেন। সেখানে 14 জনের মৃত্যু হয় সেই প্রোটেস্টে। এত আন্দোলন, এত প্রোটেস্ট করার ফলে কারো কোনো ফায়দা হোক বা না হোক, আমাদের দিদির কিন্তু ফায়দা হয়েছে। তার এই অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচের জন্যই তিনি 2011 সালে ক্ষমতায় আসেন। দিদি আসার পরে অনেকেই আশায় বুক বাঁধল যে এই বুঝি কিছু একটা হবে, কিন্তু বাস্তবে কিচ্ছু না। বরং সব থেকে ধনী একটা রাজ্য আস্তে আস্তে সব থেকে গরিব একটা রাজ্যে পরিণত হতে থাকে। যেখানে 1960 সালে পশ্চিমবঙ্গ একাই ভারতের জিডিপির 10% কন্ট্রিবিউট করত, আজ সেটা 5% এসে দাঁড়িয়েছে। আগে যেখানে ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেশি ছিল, সেটা আজ 1,71,000 এসে পৌঁছেছে, যেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে 17% নিচে। গত 7 বছরে পশ্চিমবঙ্গ 3 মিলিয়ন অর্থাৎ 30 লাখ জবকে হারিয়েছে। 2021 সালে এক রিপোর্টে দেখা যায় যে ভারতের টোটাল 4 লাখ ভিখারি আছে, যার মধ্যে 81,000 ভিখারি তো পশ্চিমবঙ্গেই অবস্থিত। এই মুহূর্তে বাংলা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স লিস্টে ওয়েস্ট বেঙ্গল 26 নম্বরে আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সব দিক থেকেই পিছিয়ে, সেটা এডুকেশন বলুন, পার ক্যাপিটা ইনকাম বলুন, আর হেলথ সেক্টরে বলুন না কেন। বাংলার ইকোনমিক ডেভেলপমেন্ট তো দূরে থাক, বরং রাজ্যের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে বাংলার জিডিপির 76.9%। তাই আজ এমন হাজারো সমস্যা কিন্তু বাংলায় আছে, সেটা কারাপশন বলুন, জবের স্ক্যাম বলুন, ল এবং অর্ডারের কারাপশন বলুন, সব জায়গাতেই বাংলায় আজ সমস্যা। কিন্তু এর সমাধান কি হতে পারে? আমরা বাঙালি হিসাবে, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে কি করতে পারি? চলুন সেটাই আমরা দেখার চেষ্টা করি। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আমাদের শিল্প সংস্থাপনে বেশি করে জোর দিতে হবে। যেভাবে আমরা আগে ইনভেস্টর এবং বিজনেসম্যানদের এখান থেকে তাড়িয়ে দিয়েছি, সেইভাবেই আবারও তাদেরকে আকর্ষিত করতে হবে বাংলার প্রতি। আর এটা তখনই সম্ভব হবে যখন বাংলার মানুষরা এই ইন্ডাস্ট্রির প্রতি নেগেটিভ মাইন্ডসেটটা দূর হবে। যেখানে আজ অন্যান্য রাজ্য অনেকটা এগিয়ে গিয়েছে টেকনোলজি এবং রিসার্চের দিক থেকে, এন্টারপ্রেনারশিপের দিক থেকে, কিন্তু আজ বাংলা এখনও পিছিয়ে আছে। তাই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা আবারও পারবো বিজনেসম্যানদের এবং ইনভেস্টারদের এখানে আকর্ষিত করতে। দ্বিতীয়ত, আমাদের কারাপশনকে আটকাতে হবে। যেভাবেই হোক কারাপশনের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করতে হবে। একসময় দিদি নিজেই নবান্নে বসে স্বীকার করেছিলেন যে তার পার্টির নেতা থেকে শুরু করে পুলিশ অফিসিয়াল পর্যন্ত সবাই কারাপ্টেড। এর জন্যই তো সরকারি সুযোগ সুবিধাগুলো না সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে, আর না সঠিক কিছুর বিচার আমরা পাচ্ছি। সব দিক থেকে কারাপশন আর কারাপশন। কোনো একটা দেশের বা রাজ্যের ডেভেলপমেন্টের সব থেকে বড় ভূমিকা পালন করে সেখানকার ইউথ। তাই ইউথদের সাথে আমি ডাইরেক্টলি কথা বলতে চাই। একটা জিনিস ভেবে দেখেছো, বাংলার ছেলেমেয়েরা একাডেমিক্যালি সবসময় এগিয়ে থাকে, কিন্তু এখানকার বেশিরভাগ ইউথই সরকারি চাকরির পিছনে ছুটে, সিকিউর জবের পিছনে ছুটে, যার কারণে তুমি হয়তো রেয়ারলি কোনো বিজনেসম্যান বা এন্টারপ্রেনিয়রকে বাংলাতে খুঁজে পাবে। তাই তুমি যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করো বা মাইন্ডসেটটাকে যদি একটু চেঞ্জ করো এন্টারপ্রেনিয়রশিপ এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে, তাহলে হয়তো এই ছোট ছোট সমস্যাগুলো তোমার ডিমান্ড এবং জেদের কাছে কিচ্ছু না। পশ্চিমবঙ্গের পতন হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু এটাই যে শেষ না। আমাদের কাছে আছে ভূগোলের সুবিধা, আছে সাংস্কৃতিক শেকড় এবং প্রতিভাবান কিছু মানুষ। শুধু দরকার একটা সম্মিলিত চেতনা, যে চেতনা বলবে আর না, আর পিছিয়ে থাকা না, এবার সামনে এগিয়ে চলা, একসাথে, সাহসে এবং স্বপ্নে।